ভারত ও বাংলাদেশের বর্তমান সম্পর্কের আঁচ এবার কিন্তু এসে পড়ল সীমান্তে। আজকে সীমান্তে যে ঘটনা ঘটেছে তা বাংলাদেশের সাপেক্ষে এক কড়া বার্তা, যেখানে ভারতীয় নাগরিকরা এবার হাতে বন্দুক তুলে নিলেন এবং দুজন বাংলাদেশের অনুপ্রবেশকারীকে গুলি করে খতম করলেন। এবং এই ঘটনার পর বাংলাদেশ কিন্তু কার্যত স্তম্ভিত এবং তাদের একাধিক পত্রপত্রিকায় খবরকে প্রকাশিত করেছে এবং কিভাবে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের গুলি করা হয়েছে ভারতীয়দের পক্ষ থেকে তা নিয়ে একাধিক আর্টিকেল তারা প্রকাশ করেছে। এই ঘটনাটি আজকে ঘটেছে বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী অঞ্চলে। সেখানে জানা যাচ্ছে যে দমদমিয়া যে এলাকা, সেখান থেকে কয়েকজন বাংলাদেশি ভারতে ঢোকার চেষ্টা করেন এবং তারা চোরা কারবারিতে যুক্ত ছিলেন। তারা সুপারি চুরি করতে চাইছিলেন এবং কিছু জনের কাছে ধারালো অস্ত্রও কিন্তু ছিল। দেখুন, এই অঞ্চলে যত বাংলাদেশিদের এই মুহূর্তে ধরা হয়েছে বা ধরার চেষ্টা করা হয়েছে, তাদের প্রত্যেকের কাছেই কিন্তু ধারালো অস্ত্র, কুঠার, পাথর সমস্ত কিছু নিয়ে কিন্তু তারা আসে এবং যখন বিএসএফ তাদেরকে আটক করার চেষ্টা করে তখন তাদের উপর অস্ত্রাঘাত নেমে আসে বাংলাদেশিদের পক্ষ থেকে। এবার ভারতীয়রাও কিন্তু এই পুরো বিষয়টায় অত্যন্ত সজাগ এবং সতর্ক হয়ে গেছে এবং আজকে যে ঘটনা ঘটেছে তা কিন্তু নিঃসন্দেহে এটা প্রমাণ করে যে ভারতীয়রাও এবার বাংলাদেশিদের কড়া জবাব দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। পরবর্তীকালে এই চোরা কারবারিরা, মানে এই সুপারি চুরি করার সঙ্গে জড়িত যারা, তারা ভারতের সীমান্তে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে ঢুকে আসেন এবং ভারতীয়রা বারবার বলতে শুরু করেন যে আপনারা আমাদের জমিতে এসছেন, এটা শুধু ইল্লিগাল নয়, এটা আপনারা করতে পারেন না, এটা আনএক্সপেক্টেড। তখন বাংলাদেশের এই যুবক বা যুবকরা ভারতীয়দের উপর আক্রমণ করতে চায়, তখন ভারতীয়রা কিন্তু গুলি চালিয়ে দেয়। আপনারা জানেন এই অঞ্চলে ভারতীয়দের বন্দুক রাখার কিছুটা পারমিশন আছে আত্মরক্ষার্থে এবং আসাম সরকার কিন্তু প্রথমবারের জন্য নিয়মটি আমাদের মাঝখানে নিয়ে আসেন। মানে সীমান্তের এই সকল চোরাচালানকারীদের হাত থেকে বাঁচার জন্য সীমান্তবর্তী লাগোয়া অঞ্চলে যে সকল ভারতীয় আছে তারা কিন্তু নিজেদের মধ্যে বন্দুক ক্যারি করেন। এটা কিন্তু সরকার কিছু ক্ষেত্রে পারমিশন দিয়েছে। ফলে এই বন্দুক থেকে গুলি ছোড়া হয়, ফলে বাংলাদেশের এক অনুপ্রবেশকারী যার নাম মোহাম্মদ আসিকুর, তিনি কিন্তু মারা যান। এবং পরবর্তীকালে যে ঘটনা ঘটেছে একদম হুবহু কপি, সেটি হয়েছে কোম্পানিগঞ্জ নামক একটি জায়গায়, যেখানে ফের বাংলাদেশের এক অনুপ্রবেশকারী ভারতে ঢুকে আসেন এবং ভারতীয়দের তিনি প্রভোগ করার চেষ্টা করেন। প্রায় 1 কিলোমিটার ভিতরে ঢুকে স্বাভাবিকভাবে গুলি চালানো হয় ভারতীয়দের পক্ষ থেকে এবং তিনি কিন্তু আহত অবস্থায় বাংলাদেশে ফিরে যান। এবং যে তথ্য সামনে এসছে যে আহত অবস্থায় ফিরে গেলেও তাকে কিন্তু শেষ মুহূর্তে আর বাঁচানো সম্ভব হয়নি। এবার এই ঘটনা অন্য বাকি ঘটনাগুলোর থেকে আলাদা কোথায়? দেখুন, আমরা বিএসএফ এর সঙ্গে বিজিবির সংঘর্ষ দেখেছি, আমরা বিএসএফ এর সঙ্গে অনুপ্রবেশকারী সংঘর্ষ দেখেছি, কিন্তু নিখাত ভারতীয় নাগরিকদের সঙ্গে বাংলাদেশের নাগরিকদের এই ধরনের নজিরবিহীন সংঘাত শেষ 1 বছরে কিন্তু সে অর্থে দেখিনি। কিন্তু এক্ষেত্রে শুধু সংঘাতে পুরো বিষয়টা আটকে থাকলো না, এক্ষেত্রে কিন্তু ভারতীয়রা কড়া অ্যাকশন বাংলাদেশিদের বিপক্ষে নিল এবং এতে কিন্তু 2জন বাংলাদেশি নিহত হলেন, যা নিয়ে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই রাজনীতি শুরু করে দিয়েছে। তবে ভারতের বিন্দুমাত্র কিছু যায় আসে না, তা কিন্তু পরিষ্কার। পাশাপাশি বাংলাদেশে লাগাতার যেভাবে ভারত বিরোধিতার উষ্মা বাড়ছে, তাতে কিন্তু ভারতীয়দের মনেও কিন্তু বাংলাদেশ নিয়ে একটা বিরূপ ধারণা তৈরি হচ্ছে। কালকে ত্রিপুরায় এবং নর্থ ইস্টের একাধিক জায়গায় যেখানে বাংলাদেশের হাই কমিশন অফিস আছে, তার বাইরে কিন্তু ভারতীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করলেন। আমি সেই ভিডিও ফুটেজ আপনাদের দেখাচ্ছি, যেখানে এবার ভারতীয় হাই কমিশনার বা কমিশনকে যেভাবে আক্রান্ত হতে হয়েছে বাংলাদেশে উগ্র ইসলামিস্ট দ্বারা, ঠিক একই কায়দায় আজকে বাংলাদেশের হাই কমিশনের বাইরেও কিন্তু বিক্ষোভ দেখা যায় কিছু ভারতীয়দের মাধ্যমে। এবার একটা জিনিস পরিষ্কার, বিষয়টি কোন কোন জায়গায় যেতে শুরু করেছে দেখুন। হাই কমিশন অফিস, তা তো ডিপ্লোম্যাটিক চ্যানেল বজায় রাখার জন্য আমরা ব্যবহার করি। সেই ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করা হয় যে সরকারি দপ্তর থেকে, সেখান মানে সেই পার্টিকুলার জায়গাটিতে আপনি রাজনীতি ঢুকিয়ে দিলেন। আপনি আপনার উগ্র ভারত বিরোধিতাকে এস্টাবলিশ করার জন্য সেই অফিসের গায়ে ঢিল ছুড়লেন, পাথর ছুড়লেন, আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন। ফলে সেই পুরো বিষয়টা আপনার দেশের অপরিপক্ক এবং অদূরদর্শী রাজনৈতিক চরিত্রকেও তো এস্টাবলিশ করছে। এবার ভারতীয়রা দিনের পর দিন এই বিষয়গুলো সহ্য করতে করতে
কোথাও না কোথাও তো তাদের মাথাতেও বা তাদের মনেও তো স্ট্রাইকটি করবে। এই উত্তর পূর্ব ভারতকে আলাদা করার হুমকি বা হুঁশিয়ারি ক্রমাগত বাংলাদেশের ছাত্রনেতারা দিয়ে যাচ্ছেন, এবং কালকে তারা সবকিছুকে ছাপিয়ে ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিস যেভাবে পুড়িয়ে দিয়েছেন, ঠিক একই কায়দায় ভারতের হাই কমিশনারের যে অফিস সেটাকেও কিন্তু পুড়িয়ে দিতে চেয়েছিলেন, যা কিন্তু রক্ষা পেয়ে যায় ভারতের প্রভাবের জন্য। এবং একই কায়দায় আজকে ত্রিপুরাতেও আমরা নজিরবিহীন বিক্ষোভ দেখলাম, যেখানে বাংলাদেশের হাই কমিশনার ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন এবং কমিশনের বাইরে নজিরবিহীন বিক্ষোভ কিন্তু ভারতীয়রাও দেখালেন। তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাজনৈতিক সম্পর্ক যেমন খারাপ জায়গায় চলে গেছে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক যেমন তলানিতে গিয়ে পৌঁছেছে, ঠিক সেরকম ভাবে পিপল টু পিপল এক্সচেঞ্জ যে প্রোগ্রাম, তাও কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এই মুহূর্তে বাংলাদেশে ভারত কিন্তু বিপুল পরিমাণে টাকা ইনভেস্ট করেছে বিভিন্ন প্রজেক্টে, এবং শুধু তাই নয়, এই মুহূর্তে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য এবছরের অর্থবর্ষে একাধিক প্রজেক্ট চালু রেখে ভারতের ট্যাক্স পেয়ারের টাকা কিন্তু ইনভেস্টমেন্ট পারপাসে খরচ হচ্ছে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের এই ধর্মান্ধ মানুষরা এত গভীরে বা এত তলিয়ে ভাবে না। তারা উগ্র ইসলামের চিন্তাধারায় পৃথিবীর সবকিছুকে যেমন ব্যাখ্যা করে, ভারত বাংলাদেশের এই সম্পর্ককেও তারা ঠিক সেইভাবেই ব্যাখ্যা করছে, এবং তাদের হাতে কোনো প্রমাণ, কোনো তথ্য কিছু না থাকা সত্ত্বেও ক্রমাগত ভারতকে আক্রমণ করে যাচ্ছে। আমরা আজকে সকালেও সেই ছবি, সেই ভিডিও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দেখলাম, যখন হাদির মরদেহ বাংলাদেশে এসে পৌঁছালো। তার দূষরদের বাংলার জমিনে এনে যথাযোগ্য শাস্তি দিতে, কবর রচনা করতে আওয়ামী লীগের, কবর রচনা করতে যুবলীগের, কবর রচনা করতে স্বেচ্ছাসেবক লীগের। আমরা ভারতের বন্ধুত্ব চাই না। ভারতের বন্ধুত্ব হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা চাই স্বাধীন বাংলাদেশ 24-71, 24-71-47। আমরা চাই না ভারতীয় আগ্রাসন, আমরা চাই ভারতীয় পুণ্ড বয়কট। ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের শত্রু। আমি সকলকে, আমাদের দেশের সকল মানুষকে বলবো, ভারতীয় পণ্য বয়কট করুন। কিন্তু হাদির মৃত্যুর পিছনে যে বাংলাদেশ ক্রমাগত ভারতকে টার্গেট করছে, সেই বাংলাদেশ কি আজ অবধি ভারতকে কোনো প্রমাণ বা তথ্য তুলে দিতে পেরেছে? পারেনি তো। উল্টে শুধুমাত্র কিছু ইউটিউবার বিদেশের মাটিতে বসে ক্রমাগত ভারত বিরোধিতাকে উস্কে যাচ্ছেন, এবং তাদের ওয়ান পয়েন্ট সলিউশন, যে দেশে যে সমস্যাই আসুক ভারতের দিকে ঘুরিয়ে দাও, ভারতীয় এর জন্য দায়ী, ভারতীয় এর পিছনে আছে, এই সমস্ত কিছুকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা বাংলাদেশের কিছু কতিপয় জামাতপন্থী ইসলামিস্ট নেতারা করছে। তার জন্য তাদের দেশ যে অন্ধকারের অন্ধকূপে হারিয়ে যাচ্ছে তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। ভারতও কিন্তু পাল্টা একাধিক অ্যাকশন সীমান্তবর্তী অঞ্চলে নিতে শুরু করেছে। অলরেডি মিজোরামে ভারতের 4th মিলিটারি বেস ক্যাম্প তৈরি হচ্ছে, যা এমার্জেন্সি বেসিসে হচ্ছে, এবং মিজোরামে দুটো জায়গাকে কালকে আইডেন্টিফাই করা হয়েছে, এবং দুটো জায়গা বাংলাদেশের চট্টগ্রাম থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত। ফলে এই দুটো জায়গায় কালকে ইস্টার্ন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মিস্টার তিওয়ারি, তিনি কিন্তু ওই দুটো জায়গায় যান, এবং এই দুটো জায়গার মধ্যে পারভা এবং সিলসুরি যে কোনো একটি জায়গায় নতুন করে মিলিটারি বেস ক্যাম্প ভারতবর্ষ করছে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এবং এই অঞ্চলে এর আগে ভারত কখনোই সেনাঘাঁটি তৈরির প্রয়োজনীয়তাই অনুভব করেনি, কারণ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আমাদের খুবই ভালো ছিল। পারভা নামক যে জায়গাটির কথা বলছি তা চট্টগ্রাম থেকে 50 কিলোমিটার দূরে, এবং সিলসুরি নামক যে জায়গাটির কথা বলছি তা বাংলাদেশের বর্ডার থেকে 60 কিলোমিটার দূরে। এই জায়গাগুলো রেইকি কমপ্লিট, প্ল্যান ফাইনালাইজড হলে ইমপ্লিমেন্ট করা হবে। এবং এই নর্থ ইস্টের এই অঞ্চলে সব থেকে ইম্পর্টেন্ট যেটা বিষয় তা হলো অলরেডি দিমাপুরে 3 কোর বেসড মিলিটারি কিন্তু অলরেডি ডিপ্লয় করা আছে, এবং মনে করা হচ্ছে দিমাপুর থেকে এই অঞ্চলের দৈর্ঘ্যটা এতটাই কম যে খুব সহজে মিলিটারি বেস ক্যাম্পের জন্য প্রয়োজনীয় অস্ত্র, একাধিক মিলিটারি সদস্য, একাধিক অস্ত্র, রাফায়েল ফাইটার জেট, ট্যাঙ্কার খুব সহজে এই জায়গায় কিন্তু ডিপ্লয় করা সম্ভব হবে উইথিন শর্ট নোটিসে। এবং এই জায়গাটি কিন্তু চট্টগ্রাম বর্ডার থেকে মাত্র 50 কিলোমিটার দূরে। আমরা আগের মাসে খবর পেয়েছিলাম ভারত সরকার 3 নিউ গ্যারিসন নতুন ইন্ট্রোডিউস করেছে, যার মধ্যে ইম্পর্টেন্ট হলো ধুবুরি, চোপড়া এবং বিহারের কিষানগঞ্জ। অর্থাৎ বাংলাদেশের এই থ্রেটকে সামলানোর জন্য, শিলিগুড়ি করিডরকে লকড করার জন্য চোপড়া অর্থাৎ ত্রিপুরা, চোপড়া বাংলা, ধুবড়ি ত্রিপুরা এবং কিষানগঞ্জ বিহারে,
এই মিলিটারি বেস ক্যাম্প করা হয়েছিল যেন আমাদের চিকেন স্নেককে লক করা যায় এবং বাংলাদেশকে কড়া সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসা যায়। আজকে কিন্তু চট্টগ্রামের দিকে যেখানে বাংলাদেশের চিকেন স্নেক আছে, ঠিক সেখানে আরো একটি মিলিটারি ঘাঁটির ঘোষণা করে ভারত কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিল যে তোমরা যেভাবে আমাদেরকে ট্রিট করার চেষ্টা করছো, আমরা ঠিক সেভাবেই তোমাদেরকে জবাব দেব। যদি তোমরা বন্ধুত্ব রক্ষা করতে, আমাদের থেকে ভালো বন্ধু কেউ হতে পারে না, কিন্তু আমাদের সঙ্গে শত্রুতা করা মানে যেভাবে অপারেশন সিন্দুরে আমরা পাকিস্তানকে জবাব দিয়েছি, তার থেকে অনেক বেশি কড়া জবাব তোমাদের আমরা দিতে পারি। অন্তত ভারতের এই পদক্ষেপে কিন্তু পরিষ্কার হয়ে গেল, কারণ অত্যন্ত দ্রুততার সঙ্গে ভারত এতগুলো পদক্ষেপ ক্রমাগত নিয়ে যাচ্ছে এবং আমার দৃঢ় বিশ্বাস যেভাবে বাংলাদেশ ক্রমাগত ভারত বিরোধিতায় মগ্ন হয়ে উঠেছে, তাতে ভারত বাংলাদেশের সম্পর্ক নতুন করে আপাতত বছর খানেকের মধ্যে রিভাইভ করার কোনো সম্ভাবনাই অন্তত আমি দেখতে পাচ্ছি না। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যারা এই চ্যানেলটি দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।